আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটবির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি মাহবুবা জানি ডায়না। শপথ নিলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনার। কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। প্রথমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ বাক্য পাঠ করেন এএমএম নাসির উদ্দিন। এরপর নির্বাচন কমিশনার হিসেবে শপথ বাক্য পাঠ করেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমান এল মাসুদ, তহমিদা আহমেদ এবং আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। আমি বিশ্বাস পোষণ করিব রক্ষণ সমর্থন প্রভাবিত হইতে দিব না। নির্বাচন কমিশন গঠন করায় সরকারের ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সকালে রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন। জনগণের উপর অত্যাচারী দলের নেতারা ছাত্র জনতার প্রতিরোধে মুখে দেশ ছেড়ে পালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের বিদায়ে দেশের মানুষ মুক্তি পেয়েছে। এই যে আন্দোলন আপনারা দেখেছেন, জুলাই আগস্টের যে বিপ্লব দেখেছেন, ছাত্র জনতার যে বিজয় দেখেছেন 5ই আগস্ট, সেটা কিন্তু এই দেশের কোটি কোটি মানুষের ইতিহাসের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা রাজপথে থেকে এদেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে। আওয়ামী লীগ কাপুরুষের মতো তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। রাজধানীতে আজও চলছে ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধ। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আগারগাঁও, মোহাম্মদপুর ও যাচাবাড়ি এলাকায় রাস্তায় নেমেছেন চালকরা। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অবরোধে মোহাম্মদপুর 3 রাস্তা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিস ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। পুলিশকে দেখা গেছে রিকশা চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে। যাচাবাড়ি মোড়ে সীমিত আকারে গাড়ি চললেও বহু সংখ্যক রিকশা চালকদের উপস্থিতি দেখা গেছে। পাশেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আগারগাঁও এলাকার ব্যাটারি চালিত রিকশা চালকদের এক নেতা জানান, তারা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন মুদি দোকানের সহকারী রিটন। দোকানের কাজ শেষে উপস্থিত হতেন মিছিল মিটিংয়ে। গেল 5 আগস্ট যাচাবাড়ি থানার সামনে ছাত্রদের উপর চলা পুলিশের গুলিতে নিহত হন তিনি। এখনো বাবার ফিরে আসার অপেক্ষায় রিটনের অবুঝ 3 শিশু। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। নোয়াখালীর হাতিয়া উপজেলার কৃষক পরিবারের সন্তান রিটন বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন। সেই সন্তানের কথা মনে হলে বারবার ভেঙে পড়ছেন বাবা আবুল কালাম। দরিদ্র পরিবারের সংসারে হাল ধরতে রাজধানীর যাত্রাবাড়িতে এক মুদি দোকানে কাজ নেন রিটন। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে প্রতিনিয়তই অংশ নেন মিছিল মিটিংয়ে। তবে আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যাওয়ায় বিপাকে পড়েছে পুরো পরিবার। আমার ছেলে শরীর হওয়ার পরে ওই চৌদিকে পুলিশেরা ঘেরাও করি যখন গুলিবিদ্ধ করে, তখন আমার ছেলের গায়ে গুলি আঘাত পড়ে। 1 ঘন্টা পরে হাসপাতাল পরে মারা গেল। পরে আমরা লাশ আনি দেশে মাটি দিছি। নিহত রিটনের স্ত্রী, এক কন্যাসহ 3 সন্তান নিয়ে দুশ্চিন্তায়। অর্থের অভাবে ননদ ও দেবরের পড়ালেখাও বন্ধের পথে। স্বামীর উপরে আমাদের পরিবারটাই নির্ভর ছিল।
আমার শ্বশুরও এখনো কোনো কাজকর্ম করে না, উনি অসুস্থ মানুষ, বাড়িতে থাকে। আমার স্বামী আমাদের সংসারটা চালাইতো, এখন আমাদের সংসারটা খুব কষ্টে চলতেছে। আমার বাবা এই 5 তারিখে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমি এই হত্যার বিচার চাই। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ একটি দল নিহত রিটনের কবর জিয়ারত করে। তবে রিটনের 3 সন্তানের জন্য স্থায়ী কিছু করার দাবি স্বজনদের। 3টা বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে, এখন এদের তো লেখাপড়া স্থায়ী একটা কিছু দরকার আছে। সেই ক্ষেত্রে এটার উদ্যোগটা আসলে কেউ নিচ্ছে না। নিহত রিপনের পরিবারকে সরকার থেকে যথার্থ সহযোগিতা করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। দর্শক, বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মাহিনের মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি রংপুরে নেওয়া হয়েছে। সেখানে শহরের জুম্মাপাড়া কারিমিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, মাহিনের জানাজা সম্পন্ন হয়েছে কিনা জানাবেন, আর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, আমি এখন রয়েছি রংপুর নগরীর করিমিয়া নুরুল মুলিম মাদ্রাসা মাঠে। আমরা দেখলাম যে আসলে এখনই তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের দেখাই একটু, কারণ এই মাঠে আমরা দেখেছি যে গতকাল রাত 1টায় তার মরদেহ রংপুরে নিয়ে আসা হয়েছে। তারপর থেকে কিন্তু তার পরিবারে সহ পুরো এলাকায় শোকের মতন বিরাজ করছে। ধারাবাহিকতায় আমরা দেখছি যে আজকে বাদ জোহর তার জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে করিমিয়া নুরুল মাদ্রাসায়। এরপরে রংপুর কেরামতিয়া মসজিদের পাশে তার এখানে তার জানাজা দাফন সম্পূর্ণ হবে। আমরা জানি যে আসলে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 জন ছাত্র নিহত হয়েছে, তার মধ্যে রংপুরের মাহিন একজন রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, মুনতাসিম রহমান মাহিন সে গাজীপুর ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিল এবং তার পিতা হচ্ছে ইমজিয়াদুল হক রহমান। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। তিনি সৈয়দপুর এবি ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার নিহতের পর থেকে তার খবরে কিন্তু তার পরিবারের অনেকে না জানলেও তার বাবা জানতো বিষয়টা, এবং পরবর্তীতে এই নিয়ে তার পরিবারে একটা শোকের অবস্থা বিরাজ করছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। জানাজাকে ঘিরে এখানে পুরো এলাকার মানুষজন তারা কিন্তু সমবেত হয়েছেন এই করিমিয়া স্কুল মাদ্রাসা মাঠে। আমরা দেখছি যে তার জানাজায় অসংখ্য মানুষ তারা কিন্তু জমাবেত হচ্ছেন এবং সবাই বলছেন যে একটি মেধাবী শিক্ষার্থী ঝরে পড়লো, কারণ তার ঝরে পড়াকে অনেকেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে আসলে এটি আসলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, তার এই মৃত্যুর জন্য যারা আসলে দায়ী পিছনে রয়েছেন এবং এই ঘটনা যদি কোনো কেউ থাকে তাদের জড়িত অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমরা দেখছেন যে আসলে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং তার পরিবারের সদস্যরা জানাজা মাঠে কথা বলছেন এবং এখানে দেখছি যে আমরা অসংখ্য মানুষ তারা কিন্তু মাঠে সবাই তার জানাজায় উপস্থিত হয়েছেন এবং জানাজা শেষেই রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে, যেটি তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখছি যে আসলে তার এই মৃত্যু ঘুরে গোটা জুম্মাপাড়া এবং রংপুরে একটা শোকের আবহাওয়া বিরাজ করছে। সব মিলিয়ে রংপুরের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত একটা শোকাবহ অবস্থা বিরাজ আমরা দেখছি এখানে। তা আপাতত আমার কাছে রংপুরের মাহিমের জানাজা থেকে এখানকার এই সর্বশেষ খবর এ ছিল। ধন্যবাদ আপনাকে। এদিকে গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত গাজীপুরের আইইউটি শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে দাফন করা হয়েছে। সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় জানাজায় অংশ নেয়া তার বন্ধু স্বজনরা এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান। গতরাতে সাকিবের মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে যাওয়া হলে পরিবারের হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এদিকে এই মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর 7 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঘটনার তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে গাজীপুরে আইইউটির পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে মোজাম্মেল হোসেন নাইম, মুস্তাকিম রহমান মাহিন ও জুবায়ের আলম সাকিব নামে 3 শিক্ষার্থী প্রাণ হারান। সরকারি চাকরিতে শূন্য পদ পূরণে 22,000 কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং এই সাংবাদিকতা করতে যে আপনারা অনেকে আহত এবং নিহত হন, এটাও সত্য। তাহলে ইউ আর
part of the government and citizen, and if we value that, আমি প্রধান উপদেষ্টার একটা কথা আজকে আমি রিপিট করতে চাই। উনি আমাদের সশস্ত্র বাহিনী দিবসে অনেক কথার মধ্যে একটা খুব মূল্যবান, অনেক সবই মূল্যবান কথা, এটা আমার খুব ভালো লাগছে। আমরা আজ থেকে কেউ শত্রু নই, আমরা বন্ধু। সর্বশেষ যে আন্দোলনের ভিত্তিতে পরে এক দফায় পরিণত হলো 7% আদার্স, 93% আপনার যেটা হলো মেরিট, যে এক্স্যাক্টলি ওই লাইনের যে ব্যাখ্যা ওইটাই ফলো করা হবে, এর বাইরে নতুন আর কিছু নাই। কতদিনের মধ্যে হবে বলেন, বলেন। আপনি তো ডিসিশনগুলো বললেন, এই ছাড়টা কেন দিচ্ছেন সেটা নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে, ওটা একটু জানতে চাই। এবং স্যার মানে ওই যে গ্রেড 1, না না স্যার আমি সেটা বলিনি, এই যে নিয়োগে এই যে ফ্লেক্সিবল করা, কি জন্য এই ফ্লেক্সিবলটা করছেন সেটা একটু জানতে চাই। ফ্লেক্সিবল করার প্রথম হলো দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক আলাপ আলোচনা এবং নানান কারণে নিয়োগ হয়নি, নিয়োগ বন্ধ। অনেকগুলো নিয়োগ আপনি পুলিশে দেখেছেন যে একবারে বাতিল। সেই জায়গাটায় যদি ভ্যাকুয়াম না হয়, টু বি ফ্র্যাঙ্ক এখন অতিরিক্ত সচিবের আমাদের যে সংখ্যা মাঠে, সিনিয়র সচিবের সংখ্যা তার চেয়ে অনেক 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 কম। এইটা হওয়ার কথা ছিল পিরামিড, এখন উল্টা হয়ে গেছে, এটা একটা কারণ। আর 2 নম্বর হলো পিএসসি নিয়ে অনেক কথা ছিল, সেগুলো আমার হচ্ছে আপনারা ভালো জানেন। পিএসসি ড্রাইভার, পিএসসি মডারেটর, কোশ্চেন সেটার। পিএসসি যাতে ফাংশনাল হয়, পিএসসি কিন্তু জনপ্রশাসনের একটা কনস্টিটিউশনাল বডি, এটা আমরা গোছাই দিচ্ছি কেন? এত বড় আমরা যদি বলি আন্দোলন যদি বলেন, রেভলিউশন যদি বলেন, বিপ্লব যদি বলেন, মুক্তি যদি বলেন, যে আশা আকাঙ্ক্ষায় সরকার হয়েছে, এই আশা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো তরুণ। তাদের কারণে আমরা আজকে এখানে, এই তরুণরা যাতে, আর বিভিন্ন ক্ষেত্রে চাকরি হবে, 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না, এটা জানেনি। তারপরে স্কোপটা করা হচ্ছে। এতক্ষণ সচিবালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বক্তব্যের অংশবিশেষ শুনছিলেন। অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নাগরিক সমাজ, শিক্ষক ও বুদ্ধিজীবীদের সাথে সংলাপ করল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। মতবিনিময় সভায় না ভোট ফিরিয়ে আনা, নির্বাচন সংশ্লিষ্ট মামলা নির্বাচন কমিশনকে নিষ্পত্তি, স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে নাগরিক সমাজ। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে মতবিনিময় এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, বিশেষত আর্থিক স্বাধীনতা দিতে হবে, এবং নির্বাচন কমিশনকে ওই যে সরকারের অধীনে একটা সরকার হইতে হবে, তাদের এমনভাবে তারা শক্তিশালী হবে, স্বাধীন হবে। তারপরে না ভোটের বিধানের ব্যাপারে তারা সবাই একমত। রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে রাষ্ট্রে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটা আশা করা দুরাশা। মৃত্যুর মিছিল যেন থামছেই না। চলতি মাসের গেল 23 দিনে ডেঙ্গুতে 133 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে গেল 24 ঘন্টায় মারা গেল 10 জন। এত প্রাণহানির পরও টনক নড়ছে না সংশ্লিষ্টদের, সেই সঙ্গে বাড়ছে না সচেতনতা। রোগী ও স্বজনরা বলছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিঃস্ব হচ্ছে তারা। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানালেন, মাঠ পর্যায়ে মশা নিধনের কার্যক্রম জোরদারের পাশাপাশি সচেতনতা বাড়াতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া প্রয়োজন। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শীত মৌসুম শুরুর দিকে ডেঙ্গুর প্রকোপ কমে আসার কথা থাকলেও এখনও কমছে না ভয়াবহতা। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা। গেল 23 দিনে সারা দেশে ডেঙ্গুতে প্রাণ গেল 133 জনের। এই নিয়ে চলতি বছর মৃত্যু হয়েছে 448 জনের। রাজধানীর প্রতিটি হাসপাতালে রয়েছে ডেঙ্গু রোগীর চাপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরিবারগুলো নিঃস্ব হচ্ছে বলে অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। কাদাবরে আপনার লুৎফর রহমান লেন, ঠিক আছে, ওই লেনটা আর কি সঠিকভাবে পরিষ্কার করা হয় না। পরিষ্কার না হওয়ার কারণে অনেক ময়লা থেকে আর কি মশার জন্ম হয়। সরকারের তরফ থেকে অনেক কিছুই বলা হয়, যখন আপনি রিয়ালি আসবেন তখন দেখবেন যে আসলেই ওই এক জায়গায় দেখা গেলে 10 জায়গায় দেখা যায় না। বর্তমান ডেঙ্গুর অবস্থা কিন্তু বহুত খারাপ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এডিস মশা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে, তাই ডেঙ্গু প্রতিরোধে কার্যত পদক্ষেপ
গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তন, আবহাওয়াটা এমন যে শীতের সময় কিন্তু শীতকাল থাকছে না। ডেঙ্গুর তো 4টা সেরোটাইপ 1, 2, 3, 4, যার জন্য কিন্তু 4টা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলে হয়তো যে 1 দিয়ে হচ্ছে খুব একটা বেশি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে না, 2 দিয়ে বেশি হচ্ছে বা 3 দিয়ে বেশি হচ্ছে বা সেকেন্ড টাইম বেশি হচ্ছে। এগুলো আসলে সবচেয়ে দরকার প্রতিরোধ করা। মশার বংশ বিস্তার রোধে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার কথা জানান চিকিৎসকরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। খোলা আকাশের নিচে রেলের কোটি টাকার সরঞ্জাম, 10 বছরেও শেষ হয়নি প্রকল্পের কাজ। ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ প্রকল্পটি শেষ কবে হবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। তাই দায়ীদের বিচারের আওতায় আনার কথা বলছেন যাত্রীরা। তবে প্রকল্পটির পরিচালক জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান বদলে নিয়োগ দেওয়া হবে নতুন ঠিকাদার। রেল নিয়ে আশিকুল আলমের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের কাজ শুরু হয় 2014 সালে। দীর্ঘ 10 বছর পার হলেও মেলেনি সুফল। 378 কোটি 66 লাখ টাকার প্রকল্প ডুয়েল গেজে রূপ নিয়েছে 658 কোটি টাকায়। খোলা আকাশের নিচে পড়ে আছে শত কোটি টাকার মালামাল। মাদক আর জুয়ার আখড়ায় নারায়ণগঞ্জ রেল স্টেশনটি পুরোটাই অরক্ষিত। ছিনতাইকারী এখন বাইরে গেছে, নেশাগ্রস্ত মানুষ এখানে থাকে আশেপাশে, তো ওদের কারণে মাঝে মধ্যে দেখা যাচ্ছে রাত্রে আমাদের যে ডিউটি করে লোকজন, তো তারাও টিকেল দিতে অনেক সময় হিমশিম খেয়ে যায়। সরকারি টাকা তো মনে করেন সবাই লুটপাট করে রেখেছে। কাজের আগে মনে করেন টাকা ভাগাভাগি হয়েছে, আগে কাজ নিয়ে ঘোরাঘুরি করতেছে, ঠিকাদারেরা এটা লুটপাট করে খাইছে। অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের কাছে আমাদের আহ্বান থাকবো, তাদের আন্ডারে যেন এই কাজটা অতি শীঘ্র করানোর চেষ্টা করে। রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী ও প্রকল্প পরিচালক সেলিম রফ জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও রেল মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় থমকে আছে প্রকল্পের কাজ। 60% কাজ শেষ করে বিদায় নিয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই নতুনভাবে শুরু হবে প্রকল্পটির কার্যক্রম। এটা আমরা আশাবাদী যে সিসিজিপিতে এই টেন্ডারটা অ্যাপ্রুভ হয়ে গেলে ডিসেম্বরের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, আমরা জানুয়ারিতে চুক্তি করতে পারবো, অর্থাৎ 2025-এর জানুয়ারিতে। এখনো কিছু জটিলতা রয়ে গেছে, সিটি কর্পোরেশন তারাও একটা নারায়ণগঞ্জ শহর উন্নয়নের জন্য তারাও একটা প্রকল্প হাতে নিয়েছে। মেয়র চূড়ান্ত সিদ্ধান্ত, আবার মেয়র বলতে যাচ্ছে আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এই সমস্ত জটিলতার কারণেই কিন্তু এই জায়গা নিয়ে কিন্তু বহুদিন ধরে সমস্যা চলতেছে। 10 বছর পার হলেও এখনও আলোর মুখ দেখেনি এই প্রকল্পটি। নানা অনিয়ম, দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে প্রকল্পের কাজ। এখন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছেন রেল যাত্রীরা। নারায়ণগঞ্জ থেকে আশিকুল আলম, RTV। দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ও দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি 5 টাকা কমে ভারতীয় পেঁয়াজ 65 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কেজি প্রতি 50 টাকা কমে দেশি কাঁচামরিচ 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে আলুর বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা। হিলি কাস্টমসের তথ্য মতে গতকাল শনিবার ভারতীয় 92টি ট্রাকে 2500 মেট্রিক টন আলু এবং 30টি ট্রাকে 870 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। রাজধানীতে আজও চলছে ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধ। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আগারগাঁও, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় নেমেছেন চালকরা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, এই মাত্রই কিন্তু ব্যাটারি চালিত রিকশা আন্দোলনের যে সমাবেশটি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, সেটি কিন্তু শেষ হয়েছে এবং তারা কিন্তু আন্দোলন স্থগিত করেছেন। বিশেষ করে ডিএমপি কমিশনার তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের ব্যাপারে কথা শুনবেন এবং আরও কিছু ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগগুলোর প্রেক্ষিতে তারা আপাতত আন্দোলনটি স্থগিত করেছেন এবং পরবর্তীতে আলোচনার ফলে যে সিদ্ধান্তগুলো আসবে তার পরিপ্রেক্ষিতে তারা আবার নতুন করে কর্মসূচি দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আসলে শুনবো যে বিস্তারিত ব্যাপারটি, যে কি হয়েছে ব্যাপারটি। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে মানে আপনারা যে আন্দোলনটা স্থগিত করলেন মানে কোন পরিপ্রেক্ষিতে? দেখেন, আমরা আজকে 12 দফা দাবিতে আমাদের সমাবেশটি করেছিলাম। সম্প্রতি হাইকোর্টের যেই নিষেধাজ্ঞার আদেশ, সেই আদেশের প্রেক্ষিতে মূলত সারা ঢাকার যেই শ্রমিকরা আন্দোলনে নেমেছিল তাদের পক্ষ হয়েই আমরা আমাদের সংগঠনের পক্ষে
আজকের এই সমাবেশটির ডাক দিয়েছিলাম 12 দফা দাবিতে। তার ভিতরে আমরা 2টি দাবি ছিল একদম তাৎক্ষণিক পূরণের দাবি ছিল আমাদের, এবং বাকি দাবিগুলোর প্রতি উদ্যোগ গ্রহণের জন্য আমরা বলেছিলাম। তো আজকে তাই সেই দাবির ভিতরে অন্যতম দাবি ছিল হাইকোর্টের যেই আদেশ, সেই আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষ থেকে যেন আপিল করা হয়। সেই উদ্যোগটি অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আজকে গ্রহণ করা হয়েছিল, কিন্তু একজন বিচারপতির মৃত্যুতে সেটি আজকে করা যায়নি। আগামীকালকে আবার উদ্যোগ গ্রহণ করবেন, এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে রমনার ডিসি আমাদেরকে জানিয়েছেন যে তারা আগামীকালকে শ্রমিক প্রতিনিধিদের সাথে বসতে চায়। কোনো ধরনের ধরপাকড় আর হবে না প্রধান সড়ককে ব্যতীত, এবং আপনারা জানেন যে শ্রমিকদের কিন্তু প্রধান সড়কে চলাচলের কোনো দাবি নেই। তারা আসলে ফিডার রোডে এবং শাখা রাস্তাগুলোতেই চলাচলের দাবি নিয়ে এসেছেন। ফলে সেই আশ্বাসের প্রেক্ষিতে এবং আগামীকালকে তার যেই আহ্বান যে আমাদের সাথে আলোচনা করে কিভাবে সুশৃঙ্খলভাবে এই শ্রমজীবী মানুষের রুটি রুজিকে নিশ্চিত করা যায়, তারা বসার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আলোচনার জন্য আমরা আপাতত আমাদের যেই আন্দোলনটি চলমান ছিল সেটি স্থগিত করছি। আমাদের এই সকল সভা এবং সরকারের উদ্যোগকে আমরা অবজারভেশন করব। অবজারভেশনের প্রেক্ষিতে আমরা যদি মনে করি হ্যাঁ সরকার এই দাবিগুলা পূরণে আন্তরিক, তাহলে আমরা সাধুবাদ জানাই, অন্যথায় আমরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব। এবং আমাদের প্রধান দাবি কিন্তু আমাদেরকে লাইসেন্স প্রদানের মধ্য দিয়ে অনুমোদন দেওয়া এবং ড্রাইভিং লাইসেন্স আমাদের যারা চালক আছে তাদেরকে দেওয়া, এটি আমাদের স্থায়ী সমাধান হিসেবে মৌলিক দাবি বলে আমরা মনে করি আর কি। মাহবুবা, শুনছিলেন যে আসলে তাদের মৌলিক যে দাবিটি সেটা হলো যে প্রধান সড়ক ছাড়া বাদবাকি যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তাদের চলাচলের অবাধ অনুমতি দিতে হবে, এবং একটি লাইসেন্সের প্রক্রিয়ার মধ্যে এনে সুষ্ঠু ধারা চালু করে তাদের অনুমোদনটা দিতে হবে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $30,000 কোটি দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত এ অর্থ দেওয়া হবে। আজ আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই অর্থায়নের বিষয়ে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধিরা। তবে এই অর্থায়নের পরিমাণকে যথেষ্ট নয়, বরং লজ্জাজনক বলে দাবি করেছেন সমালোচকরা। COP29-কে একটি ব্যর্থ সম্মেলন বলে দাবি করেছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে আরও 38 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,200 জনে পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের জোরদার হামলার মধ্যে রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে বড় ধরনের এক হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।